রাত পোহালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত জাকসু নির্বাচন। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। ২১টি হলে মোট ২২৪টি বুথে নেওয়া হবে ভোট, যেখানে প্রতি কেন্দ্রে একজন করে রিটার্নিং অফিসার এবং ৬৭ জন পোলিং অফিসার ও ৬৭ জন সহায়ক পোলিং অফিসার কাজ করবে। নির্বাচনে ১৭৮ প্রার্থীর মধ্যে ভিপি এবং জিএস পদে ৯ জন করে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারে জাকসু নির্বাচনেও MR ব্যালট পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আর ভোটাধিকার প্রয়োগ করবেন ১১,৮৯৭ জন ভোটার। নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসে মোতায়েন থাকবে প্রায় ১২০০ পুলিশ সদস্য। প্রয়োজনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনীর সহায়তা থাকবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে জাকসু হল সমেত নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন করার জন্য, নিরাপত্তার কোনো ঘাটতি নেই। আমাদের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমাদের পর্যাপ্ত পরিমাণের আইন শৃঙ্খলা বাহিনী সেদিন নিয়োজিত থাকবে, বিশেষ করে ইন্টারনালি এবং হলো এক্সটার্নালি, অর্থাৎ গেটেও থাকবে এবং ভেতরেও থাকবে, অবস্থান করবে। দর্শক, এই মুহূর্তে জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে আছেন সহকর্মী আসাদুজ্জামান খাইরুল। আমরা এখন যুক্ত হওয়ার চেষ্টা করছি তার সাথে। খাইরুল, আপনার কাছ থেকে জানতে চাবো, রাত পোহালেই তো জাকসু নির্বাচন, তো বিভিন্ন কেন্দ্রে ভোটের প্রস্তুতি কেমন দেখছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন, আমাদেরকে একটু জানাবেন। নাদিয়া, আপনি যেমনটি বলছিলেন, রাত পোহালেই কিন্তু নির্বাচন শুরু হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন শুরু হবে। তো ঠিক এই মুহূর্তে আমরা কিন্তু দাঁড়িয়ে আছি জাহাঙ্গীরনগর জাকসু নির্বাচনের যে নির্বাচন কমিশন অফিস আছে সেই অফিসে আমরা দাঁড়িয়ে আছি। আমরা কিন্তু এই অফিসে এসে দেখতে পেরেছি যে অনেক প্রার্থীরা কিন্তু প্রার্থী এবং ভোটাররা তাদের অনেক অভিযোগ নিয়ে কিন্তু এখানে এসেছে এবং এই অভিযোগগুলো নির্বাচন কমিশনারের কাছে দিচ্ছে। আমরা যদি বলি যে আমরা যদি একটু দেখাই যে এখনো কিন্তু এখানে অভিযোগ দিচ্ছেন, প্রধান নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ দিচ্ছেন স্বতন্ত্র প্রার্থীদের প্যানেল থেকে। তারা কিন্তু তাদের অভিযোগগুলো জানাচ্ছেন। এখানে তাদের অভিযোগটি ছিল হচ্ছে এখন পর্যন্ত কিন্তু নির্বাচন কমিশন ব্যালট পেপারের ব্যবস্থা করলেও কিন্তু কোনো হলের যে দায়িত্বশীল টিচাররা থাকবেন তাদের কিন্তু নাম এখনো প্রকাশ করতে পারেনি বলে তারা জানিয়েছেন এবং স্বতন্ত্র প্যানেলের একজন প্রার্থীর নামে কিন্তু নিকনেম আসেনি, যে অভিযোগটা নিয়ে তারা এসেছেন। আর যদি বলি, এখন পর্যন্ত নির্বাচন কমিশন আমাদেরকে জানিয়েছেন এই নির্বাচনের ভোটার সংখ্যা কিন্তু ১১,৮৯৭ জন ভোটার আছেন, কিন্তু এই ভোটার সংখ্যা কিন্তু একটু চেঞ্জ হওয়ার সম্ভাবনা এখনো আছে বলে আমাদেরকে নির্বাচন কমিশন জানিয়েছেন। নির্বাচন কমিশন আমাদেরকে আরো জানিয়েছেন এই ১১,৮৯৭ জন ভোটারের বিপরীতে কিন্তু ব্যালট পেপার ছাপানো হয়েছে ১৩,৩০০টি। বেশি ব্যালট পেপার ছাপানোর ব্যাপারে নির্বাচন কমিশন বলেছে যে যদি নির্বাচন দিতে গিয়ে যদি কোনো প্রার্থী ভুল করে থাকে এবং সেই ভুল করার সাথে সাথে যদি সেখানে দায়িত্বরত যারা আছেন তাদেরকে যদি জানান, তাহলে কিন্তু তারা আবার একটি নতুন ব্যালট দিবেন। এই কারণে কিন্তু তারা ব্যালট পেপার কিন্তু তারা বাড়িয়ে করেছেন। এছাড়া যদি আমরা বলি আইন শৃঙ্খলার ব্যাপারে, যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু প্রায় ২,০০০ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে পুরো নির্বাচনকে ঘিরে। আর যদি বলি একটু যে ভোটের কারণে যেই সমস্যাগুলো হচ্ছে এখন ভোটারদের, যারা নির্বাচন প্রার্থী আছেন নির্বাচনে, সে প্রার্থীরা কিন্তু এক একজন অনেক অভিযোগ করছেন আমরা দেখছি। আমরা একটু জানতে চাইবো যে আসলে কি ধরনের অভিযোগ নিয়ে এসেছে, এই জন্য একটু আমরা যদি জানতে চাই। জি, আচ্ছা, স্যার আমাদেরকে নির্দেশনা দেয় না মনোনয়নের দেওয়ার পরে তোমার সশরীরে এসে যাচাই করা উচিত ছিল আমার নামটা আছে কিনা। ঠিক আছে, স্যার আমি সশরীরে এসেছি, আমাকে প্রতিবার বলা হয়েছে যে দেখানো যাবে না। স্যার যেহেতু আপনি তো আশ্বস্ত করতেছেন যে আপনি ভুল হয় না, কিন্তু যদি আগামীকাল যদি আমার নিকনেমের অ্যাপ্লিকেশন করা, আমার নিকনেম অক্ষর, আমার পুরো নাম মোহাম্মদ ইফরাদ আমিন অক্ষর, আমাকে সবাই অক্ষর নামে চিনে। আমি নিজে প্রতিবাদ করে এই অক্ষর নামটা যেন দেওয়া হয়, সকলের নিকনেম যেন দেওয়া হয়, এটা যেন সবার অধিকার, এইটা যেন দেওয়া হয়। আমি নিজে প্রতিবাদ করেছি নির্বাচন কমিশনের কাছে, তারপর এটা এলাও করা হয়েছে। আমি এই যে ২১ তারিখে অ্যাপ্লিকেশন, আমার মনোনয়নের সাথে অ্যাপ্লিকেশন অ্যাটাচ করা, আমার নিকনেম আসছে নাকি আসে নাই এই জবাবটা আমি পাচ্ছি না এই জায়গায়। নির্বাচন কমিশন এখন কি বলবে?
তারা বলছে যদি ভুল হয়ে যায় তাহলে তাদের হাতে কিছু নাই। আর কি কি অসঙ্গতি পাচ্ছেন নির্বাচন কমিশনে? আমি কোনোভাবেই কোনো অ্যাসুরেন্স পাচ্ছি না যে আমার নিকনেম আছে নাকি নাই। আমাকে সবাই অক্ষর নামে চেনে, আমি ক্যাম্পেইন চালিয়েছি অক্ষর নামে অনুমতি চাওয়ার পর। আমার যদি অক্ষর নাম না থাকে তাহলে আমি ক্যাম্পেইন চালিয়ে আমার লাভ হলো কি? অন্য কোনো অভিযোগ? অভিযোগ হলো আমরা কোনোভাবে শিওর হতে পারছি না কেন কোনো তথ্য নিয়ে যে এটা আছে নাকি নাই, এটা কেন নির্বাচন কমিশন শিওর দিতে পারবে না? আমরা অ্যাপ্লিকেশন করেছি, অবশ্যই একটা চূড়ান্ত তালিকা আসবে। ছাড়া কি আর কোনো? না, আর কোনো অভিযোগ। আচ্ছা, যেটি বলছিলেন যে এই অভিযোগ ছাড়া কিন্তু আমাদের কাছে অন্য অভিযোগ যদি বলে একটু, আমাদের কাছে অন্য প্রার্থীরা কিন্তু বলেছেন যে মেয়ে হলগুলো থেকে কিন্তু পরীক্ষা শেষ হওয়ার কারণে অনেক মেয়ে ভোটার চলে যাচ্ছে এবং ভোটার শূন্য হতে চলেছে, এরকমটাই আমাদের কাছে অনেক প্রার্থীরা অভিযোগ করে বলেছেন। এছাড়াও নির্বাচন কমিশনের ব্যাপারে তারা বলেছেন যে যেমন ডোপ টেস্টের ব্যাপারে কিন্তু এখন পর্যন্ত নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে পারেনি এবং তাদের সময়সীমাও কিন্তু এখন পর্যন্ত শেষ হয়নি, এখনো চলছে ডোপ টেস্টের সেই সময়সীমা। তো এই ধরনের অসঙ্গতিগুলোই কিন্তু অনেক প্রার্থীরা আমাদেরকে জানিয়েছে। আর এখন পর্যন্ত এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগরের জাকসু নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি। খায়রুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, প্রতিনিধি খায়রুলের কাছ থেকে জেনে নিচ্ছিলাম আগামীকালকে জাকসু নির্বাচনের সার্বিক প্রস্তুতির বিষয়ে এবং প্রার্থীদের কিছু অভিযোগের বিষয়েও তিনি জানাচ্ছিলেন। চলে যাব পরের সংবাদে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসন্ন চাকসু ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে খসড়া আচরণবিধি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। দুপুরে কমিশনারের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এই বিধির বিস্তারিত তুলে ধরা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার ডক্টর মনিরুদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব ডক্টর AKM আরিফুল হক। খসড়া আচরণবিধি পাঠ করেন ডক্টর আমির মোহাম্মদ নসরুল্লাহ। নির্বাচনী আচরণবিধিতে বলা হয় প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক, পজিটিভ হলে প্রার্থিতা বাতিল হবে। শোভাযাত্রা, বাহন বহর, আলোকসজ্জা, দেয়াল লিখন, উপঢৌকন এবং খাবার পরিবেশন পুরোপুরি নিষিদ্ধ। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালানো গেলেও গুজব বা উস্কানিমূলক বক্তব্য দেয়া যাবে না। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা মনের আনন্দ, আন্তরিকতার সাথে এবং নিজেদের বুদ্ধিমত্তার সাথে তাদের প্রতিনিধি নির্বাচন করবে এবং সেটির জন্য যাই কিছু দরকার আমরা সেই ব্যাপারে আমাদের আগ্রহের কোনো কমতি নেই। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, গভীর ষড়যন্ত্র প্রতিফলিত হয়েছে ডাকসু নির্বাচনে। সেই ষড়যন্ত্র নিয়ন্ত্রণ করতে না পারা বড় ব্যর্থতা। দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদ ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে মহিলা দলের 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় পূর্ব প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফরিদপুর 4 আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে দ্বিতীয় দফায় টানা দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করেছে ভাঙ্গা উপজেলার স্থানীয়রা। সকাল থেকে ঢাকা, খুলনা এবং ফরিদপুর বরিশাল মহাসড়কের অন্তত 14টি স্থানে টায়ার জ্বালিয়ে এবং গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করে বিক্ষোভে নামেন তারা। এর ফলে মহাসড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে পড়ে। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। বিক্ষোভকারীরা জানায়, ফরিদপুর 4 আসন থেকে 2টি ইউনিয়ন কেটে অন্য আসনে দেওয়ার সিদ্ধান্ত বাতিল না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। আন্দোলনকারীরা সড়কের ওপরেই জমায়েতবদ্ধ হয়ে নামাজ আদায় করে। এদিকে মহাসড়ক বন্ধ থাকায় দক্ষিণাঞ্চলে যানবাহনের বিকল্প পথে চলাচল করছে। দর্শক, ফরিদপুর থেকে এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি শফিকুল ইসলাম জনি। আপনারা জানেন যে ফরিদপুর 4 আসন থেকে যে 2টি ইউনিয়নকে কেটে নিয়ে ফরিদপুর 2 আসনের সাথে সম্পৃক্ত করা হয়েছে, এর প্রতিবাদে কিন্তু ফরিদপুরের যে ভাঙ্গা উপজেলার যে হামিরদি এবং আলগি ইউনিয়ন রয়েছে, সেই আলগি ইউনিয়নের সাধারণ জনগণ যারা রয়েছে তারা কিন্তু অবস্থান কর্মসূচিতে নেমেছেন। এটি কিন্তু দ্বিতীয় দফার দ্বিতীয় দিন চলছে। এই যে অবস্থান কর্মসূচির কারণে কিন্তু দক্ষিণাঞ্চলের প্রায় 21টি জেলার সাথে কিন্তু এক ধরনের একেবারেই সড়ক যোগাযোগ ব্যবস্থা কিন্তু একেবারেই বন্ধ হয়ে গেছে। আমি এই মুহূর্তে রয়েছি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সুয়াদি নামক স্থানে, যেখানে আপনারা দেখছেন যে মূলত খুব সকাল থেকে এখানকার যারা আন্দোলনকারী যারা রয়েছে তারা এখানে সকাল থেকে অবস্থান করছেন এবং এই সড়কের উপরেই আপনারা দেখছেন যে গাছের গুঁড়ি ফেলে রাখা হয়েছে এবং সড়কের উপরেই কিন্তু তারা তাদের দুপুরের খাবারটি সেরে নিচ্ছেন। তবে আমরা আন্দোলনকারীদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা তাদের এই আন্দোলন কিন্তু তাদের এই কঠোর আন্দোলন কিন্তু চলবে। তবে আমরা এখানকার
প্রশাসনের সাথে কথা বলেছি, তবে প্রশাসন আমাদেরকে কোনো সঠিক বা কবে নাগাদ এই সমস্যার সমাধান হবে সেটির কিন্তু কোনো ব্যাখ্যা দিতে পারেনি। তবে আপনাকে একটি বিষয় বলে রাখি যে মূলত ফরিদপুর 4 আসনের যে বিএনপি মনোনয়ন প্রত্যাশী শহীদুল ইসলাম বাবুল, কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, তিনি কিন্তু গতকাল হাইকোর্টে একটি রিট করেছেন। তো এরই ধারাবাহিকতায় কিন্তু বলা যায় যে এই অঞ্চলের যারা বাসিন্দা রয়েছে তারা কিন্তু প্রতিনিয়তই তারা তাদের দাবিগুলো জানিয়ে আসছেন এবং তারা যেমনটি বলছেন যে এখানে তারা অনির্দিষ্ট কালের জন্য তারা এই আন্দোলন তারা চালিয়ে যাবেন। তবে আমরা সকাল থেকেই যেমনটি দেখছি যে সড়কের উপরের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে এবং টায়ার জ্বালিয়ে কিন্তু এই আন্দোলন চলছে। তাদের কথা হচ্ছে যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি আদায় না হবে তারা কিন্তু এখান থেকে সরবেন না। আপনারা দেখছিলেন যে ফরিদপুরের ভাঙার যে সুয়াদি ঢাকা খুলনা মহাসড়কের সর্বশেষ পরিস্থিতি। জনি, আপনাকে ধন্যবাদ। জামালপুরে শিশু ধর্ষণ মামলায় 2 জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করেছে আদালত। দুপুরে জামালপুর নারী এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এই আদেশ দেন। গত 2004 সালে 4 ফেব্রুয়ারি সন্ধ্যায় দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি এলাকায় 11 বছর বয়সী শিশু তার বাড়ি থেকে নানা বাড়িতে খাবার নিয়ে যাওয়ার সময় একই এলাকার গোলাম মোস্তফার সহযোগিতায় আইজুর হোসেন ওই শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার 4 দিন পর নির্যাতনের শিকার শিশুর চাচা লালু শেখ বাদী হয়ে ওই 2 জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন। রায়ে অভিযুক্ত আসামি আইজুর হোসেন এবং গোলাম মোস্তফাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 1.5 লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তবে আসামিরা পলাতক রয়েছে। জরিমানার অর্থ ভুক্তভোগীকে প্রদানের আদেশও দেওয়া হয়। 25 তারিখে আসামিদের দোষী সাব্যস্ত করে 1 নম্বর আসামি। চাঁদপুর শহরবাসীর ভোগান্তির আরেক নাম যানজট। আর এই যানজট নিরসনে ব্যতিক্রমী এক সিদ্ধান্ত বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে প্রশাসন। বুধবার থেকে একদিন পরপর 2 রঙের অটোরিকশা চলাচলের নির্দেশনা থাকলে এ নিয়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। শহরবাসীর দাবি, সিদ্ধান্ত বাস্তবায়ন হলে যানজট মুক্ত হবে শহর। আর অটো এবং সিএনজি চালকদের দাবি, এমন সিদ্ধান্তে মাসের 15 দিন বেকার থাকতে হবে তাদের। এদিকে দুর্ভোগ কমাতে একদিন পরপর জোর বিজোর ক্রমানুসারে 2 রঙের অটোরিকশা এবং সিএনজি শহরে প্রবেশের নির্দেশনা দেয় প্রশাসন। এছাড়াও সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত বড় ট্রাক এবং লরি শহরে প্রবেশ নিষেধাজ্ঞা দেওয়া হয়। সকালে নির্দেশনা বাস্তবায়নে মাঠে নামে জেলা প্রশাসক, পৌর প্রশাসক সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আশা করি আমরা যে অভিযানগুলো করছি আগামী হয়তো 8-10 দিনের মধ্যে আমরা যে নিয়মটা চালু করেছি যে একদিন পরপর অটো চলবে এবং সিএনজি চলবে এবং আমাদের ট্রাক ঢুকবে না, লরি ঢুকবে না, সেটা হয়তো 10-15 দিনের মধ্যে আমরা একটা দৃশ্যমান অগ্রগতি দেখতে পারবো। ডাকসু নির্বাচনকে ঘিরে ছাত্রলীগ প্রার্থীদের শুভকামনা জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়া ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। সকালে প্রত্যাহারের বিষয়টি জানান ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম রকিবুর রেজা। তিনি জানান, সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে যুক্ত করা হয়েছে। তার স্থলে দায়িত্ব দেওয়া হয়েছে নাসিরনগর থানার ওসি আজহারুল ইসলামকে। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে চট্টগ্রাম জেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ ইউনিয়ন পর্যায়ে গণশুনানি। চট্টগ্রাম পটিয়ার কুসুমপুরা ইউনিয়ন পরিষদে আয়োজিত হয় নাগরিক সেবা বিষয়ক গণশুনানি। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম। সাধারণ মানুষ সরাসরি তাদের অভিযোগ এবং সমস্যার কথা তুলে ধরেন এবং তাৎক্ষণিকভাবে অধিকাংশ সমস্যার সমাধানে উদ্যোগ নেন জেলা প্রশাসক। উত্থাপিত 21টি বিষয়ের মধ্যে 20টির তাৎক্ষণিক নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়। ভিক্ষুক ও গৃহহীন পুনর্বাসন, শিক্ষা, সড়ক উন্নয়ন এবং ভাতা সংক্রান্ত বিষয় ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। জেলা প্রশাসনের এই কার্যক্রমে খুশি স্থানীয়রা। আমাদের চট্টগ্রামে আমাদের 191টা ইউনিয়ন পরিষদ রয়েছে, তার ভেতরে 75টাতে চেয়ারম্যান নেই। আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান অথবা প্রশাসক হিসেবে কার্যক্রম চালাচ্ছি। আর পটিয়াতে 17টা ইউনিয়ন, তার ভেতরে 8টাতে প্যানেল চেয়ারম্যান নেই। ইয়নো এবং এসিল্যান্ড মিলে চালাচ্ছে। তো এতে কিন্তু নাগরিক সেবা বিঘ্নিত হচ্ছে। যারা প্রান্তিক পর্যায়ে সেবা নিয়ে থাকে সেই সেবা কার্যক্রম যেহেতু বিঘ্নিত হচ্ছে, সো আমরা চিন্তা করলাম যে আমরা দেখি আমরা মানুষের দোরগোড়ায় পৌঁছে যাই। দর্শক, এবার আমাদের ক্রোয়েশিয়া। তরমুজ মানে গ্রীষ্মকাল, রোদে পোড়া দুপুর আর ঠান্ডা এক ফালি মিষ্টি ফলের স্বাদ।
তবে এবার নওগাঁ গ্রীষ্মে সেই তরমুজ দেখা গেল বর্ষাতেই। জেলার কয়েকটি উপজেলায় এবার উচ্চ ফলনশীল হাইব্রিড মার্সেলো জাতের বর্ষাকালীন তরমুজ চাষ করে সাড়া ফেলেছেন কৃষকরা। নওগাঁ থেকে মোহাম্মদ আবু বকর সিদ্দিকের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। নওগাঁ জেলা কৃষি বিভাগের আধুনিক কৃষি প্রযুক্তি প্রদর্শনী প্রকল্পের আওতায় জেলার রানীনগর, সদর মহাদেবপুর, পত্নীতলা ও নিয়ামতপুর উপজেলায় চাষ হচ্ছে এক উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের বর্ষাকালীন তরমুজ। মাচা পদ্ধতিতে ঝুলছে কালো রঙের লম্বাটে আকৃতির তরমুজ, যা দেখতে যেমন নজরকাড়া, খেতেও সুস্বাদু। প্রতিদিনই আশপাশের এলাকার উৎসাহী কৃষকরা এই ক্ষেত দেখতে আসছেন, যা নতুন উদ্যম তৈরি করছে কৃষকদের মাঝে। উচ্চ ফলনশীল মার্সেলো জাতের এই তরমুজ উচ্চমাত্রায় ভাইরাস সহনশীল। গাছ রোপণের মাত্র 60 থেকে 65 দিনে ফসল সংগ্রহ করা যায়। মালচিং পেপার ব্যবহার করে মাচা পদ্ধতিতে চাষ করলে ভালো ফলন পাওয়া যায়। বর্ষাকালে চাষ হওয়া পরিপক্ক প্রতিটি তরমুজের ওজন 3 থেকে 5 কেজি পর্যন্ত হয়। লম্বাটে ডিম্বাকৃতির এই তরমুজের ভেতরের মাংসলংশ আকর্ষণীয় গাঢ় লাল রঙের এবং খেতে খুবই সুস্বাদু ও সুমিষ্ট হয়। এই তরমুজের খোলস মোটা হওয়ার কারণে প্রায় 1 মাস স্বাভাবিক পরিবেশে রেখে খাওয়া সম্ভব। অসময়ের এই তরমুজ চাষ করে লাভবান হচ্ছেন চাষিরা। কৃষি অফিসের সহায়তা আমার বাবা এবছর চাষ করেছে বর্ষাকালীন তরমুজ। তো এখানে তরমুজগুলো খুব ভালো পরিমাণে ধরছে এবং তরমুজগুলো এখন ইতিমধ্যে বাজারজাত করা শুরু হয়ে গেছে। তরমুজের আবাদ মাঠে দেখতে আসলাম, দেখলাম খুবই ভালো। সামনের বারে আমিও এই আবাদটা করার জন্য প্রস্তুতি নিব। কৃষি বিভাগের সার্বিক সহযোগিতায় বর্ষাকালীন সম্পূর্ণ বিষমুক্ত এই তরমুজ চাষে অধিক লাভের আশা করছেন চাষিরা। রায়নগর উপজেলার কৃষি কর্মকর্তার পরামর্শে বর্ষাকালীন তরমুজ উৎপাদন করেছি। এতে দেখা গেল যে প্রচুর পরিমাণে ফল হয় এবং ফলটি দেখতে যেমন সুন্দর, খাইতে তেমন মজা। বিষমুক্ত উপায়ে নিত্য নতুন ফসল চাষে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে বললেন কৃষি কর্মকর্তা। যে আমরা একজন কৃষককে দিয়েছি, তার আশেপাশে অনেক কৃষক আছে, তারাও এটি দেখবে, উদ্বুদ্ধ হবে এবং পরে এই প্রযুক্তি সম্প্রসারিত হবে। আগামীতে এই তরমুজের চাষ আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে এবং কৃষকরা অধিক লাভবান হবেন বলে আশা জেলা কৃষি বিভাগের। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। কুষ্টিয়ার দৌলতপুরে স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে সারভান সর্দার নামের একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত 6 জন। গতরাত 1টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগুয়ান কান্দিপাড়া গ্রামে সংঘর্ষের এই ঘটনা ঘটে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুলাইমান শেখ বলেন, স্থানীয় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে সারভান সর্দার নিহত হন। নিহত সারভান সর্দারের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। সংঘর্ষের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান চালানো হচ্ছে। এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদের 2 ছেলে, ব্যাংক কর্মকর্তা এবং সাবেক কর কমিশনার সহ 10 জনের বিরুদ্ধে পে অর্ডার জালিয়াতির মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। এতে অভিযোগ করা হয়েছে এস আলমের 2 ছেলে কালো টাকা সাদা করার সুযোগের অপব্যবহার করে 50 কোটি টাকার ভুয়া পে অর্ডারের তথ্য দিয়ে তাদের আয়কর নথি দাখিল করেন। আয়কর নথি পর্যালোচনায় জালিয়াতি প্রমাণ পাওয়ার পর দুদক প্রধান কার্যালয়ের উপ সহকারী পরিচালক নিজামুদ্দিন বাদী হয়ে মামলাটি করেছেন। বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে দেশের নারীরা নির্যাতন নিপীড়নের হাত থেকে রেহাই পায়নি। মঙ্গলবার জাতীয়তাবাদী মহিলা দলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যশোর জেলা শাখা আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। অধ্যাপক নার্গিস বেগম বলেন, সীমান্তে কাঁটাতারের বেড়ায় যখন ফেলানির লাশ ঝুলছিল তখনও অনেক ঝুঁকি নিয়ে প্রতিবাদ করেছিল। সেই কারণে শেখ হাসিনার অনুগত পুলিশ বাহিনীর লাঠির আঘাত সহ্য করতে হয়েছে। আজও তারা সেই ব্যথা বহন করে বেড়ায়। কুড়িগ্রামে উলিপুরে গুনাইগাছ ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল এবং সম্মেলন হয়েছে। গুনাইগাছ কাঁঠালবাড়ি হাইস্কুল মাঠে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উলিপুর উপজেলা বিএনপির আহ্বায়ক তারিক আবু আলা চৌধুরী। এই সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আলতাফ হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল, উলিপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী, যুগ্ম আহ্বায়ক ওবায়দুর রহমান বুলবুল সহ উপজেলা এবং ইউনিয়ন নেতৃবৃন্দ। কাউন্সিলে উৎসব মুখর পরিবেশে 510 ডেলিগেট তাদের ভোট প্রদানের মাধ্যমে সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচন করে। বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শরীয়তপুর জেলার গোসাইঘাট উপজেলা এবং পৌরসভা বিএনপির অঙ্গ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ কর্মসূচি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গোসাইঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক KM সিদ্দিক আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি ডাক্তার AS
কামাল উদ্দিন আহমেদ। প্রধান বক্তা ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক TIM মতিহুল গনি মিন্টু সর্দার। সম্মানিত বিশেষ অতিথি ছিলেন পৌরসভা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলাউদ্দিন সর্দার। আরও উপস্থিত ছিলেন আক্তার হোসেন নান্টু খান, জিয়াউর রহমান জমাদ্দার, আব্দুর রাজ্জাক রাজু, মাহফুজুর রহমান উজ্জ্বল চৌধুরী, ইকবাল মাসুদ, হাবিবুর রহমান গরামি, মোহাম্মদ সাখাওয়াত হোসেন, মোহাম্মদ আনোয়ার হোসেন এবং বাদল গাজী। তারুণের উৎসব 2025 উদযাপন উপলক্ষে গাজীপুরে মাটি, পানি, বায়ু এবং শব্দ দূষণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব বিষয়ে জনসচেতনতামূলক সভা হয়েছে। দুপুরে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের আয়োজনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক আরেফিন বাদল। অনুষ্ঠানে বিভিন্ন পরিবেশবাদী, শিক্ষক, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন SDC এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা GSC এর অর্থায়নে জলবায়ুর ঝুঁকি নিরসন এবং জেন্ডার বৈষম্য মুক্ত সমাজ বিনির্মাণে সিরাজগঞ্জে ইনহ্যান্সিং জেন্ডার ইকুয়ালিটি প্রকল্পের চরাঞ্চলের কার্যক্রম পরিদর্শন করেছেন প্রকল্পের ইন্টারন্যাশনাল টিম লিডার আদি ওয়েলকার। বেসরকারি উন্নয়ন সংস্থা শার্প এর আয়োজনে মঙ্গলবার দিনব্যাপী এই কার্যক্রম চলাকালীন সময় আরও উপস্থিত ছিলেন প্রকল্পের গ্র্যান্ট এক্সপার্ট সাখাওয়াত হোসেন, কমিউনিকেশন অ্যান্ড আউটরিচ এক্সপার্ট জেরিন তাসনিম মৃদুলা এবং সাফিয়া সুলতানা সহ আরও অনেকে। চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবায় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর সাদাত হোসেন। 1+1 প্রাইড স্লোগান চমেক অ্যালামনাই ইউনিয়ন 2026-এর আনুষ্ঠানিক রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এ সময় প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর সাইফুদ্দিন তারেকের সভাপতিত্বে এবং চমেক শিশু স্বাস্থ্য বিভাগের সহকারী অধ্যাপক এবং 33 প্রজন্ম ডক্টর বেলায়েত হোসেন ঢালির পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার তসলিম উদ্দিন এবং মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার মোহাম্মদ জসিম উদ্দিন সহ চিকিৎসক এবং সাবেক অধ্যক্ষরা। গোপালগঞ্জে কাশিয়ানীতে চক্ষু পরীক্ষা ক্যাম্পে সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হয়েছে। এ সময় বিনামূল্যে ঔষধ এবং চশমা বিতরণ করা হয়। সকালে কাশিয়ানী উপজেলা অনুষ্ঠিত এই মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ। দিনব্যাপী এই চক্ষু পরীক্ষা ক্যাম্পে সহস্রাধিক চক্ষু রোগীকে গোপালগঞ্জ চক্ষু হাসপাতাল এবং প্রশিক্ষণ কেন্দ্রের বিশেষজ্ঞ ডাক্তাররা বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে। পরে তাদেরকে বিনামূল্যে চশমা এবং ঔষধ বিতরণ করা হয়। নড়াইলের লোহাগড়া উপজেলার ব্রাহ্মণডাঙ্গা বাজারে চা দোকানে বিএনপি কর্মী আব্দুর রহিমকে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা। তার 2 পা এবং কোমরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। ব্রাহ্মণডাঙ্গা বাজারে এই ঘটনা ঘটে। তাকে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। লোহাগড়া থানার ওসি শরীফুল ইসলাম বলেন, এই ঘটনায় অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষায় পুলিশ তৎপর রয়েছে। স্বাস্থ্য সচেতনতা বাড়াতে ঝিনাইদহের শৈলকুপায় স্বাস্থ্য এবং পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। কর্মশালায় উপজেলা স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রাশেদ আল মামুন, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আব্দুল্লাহ আল মামুন, SDF এর জেলা ব্যবস্থাপক মাহমুদ হাসান, জেলা স্বাস্থ্য এবং পুষ্টি কর্মকর্তা ডাক্তার অনুদীপা রানী সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নবগঠিত দুর্নীতি প্রতিরোধ কমিটির সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেম মোহাম্মদ হাসনাত। এ সময় উল্লাপাড়ায় সহকারী পুলিশ সুপার শাকিল আহমেদ, সহকারী কমিশনার ভূমি শারমিন আক্তার রিমা, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান, প্রেস ক্লাবের সভাপতি আনিসুর রহমান লিটন, সাধারণ সম্পাদক মইনুল হোসাইন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। কুড়িগ্রামের নাগরসরী উপজেলার বামুনডাঙ্গা ইউনিয়নের কুটিরচর এলাকায় 3 কিলোমিটার এলাকা জুড়ে দেখা দিয়েছে দুধকুমার নদের প্রবল ভাঙন। ভাঙনের মুখে রয়েছে মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, বসতবাড়ি সহ নানা স্থাপনা। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে বন্ধু বাজার সংলগ্ন নদী তীরে দাঁড়িয়ে বেলা 11টায় মানববন্ধন করেছেন ওই ইউনিয়নের মানুষ। এ সময় বক্তব্য রাখেন বামুনডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মিনারুল ইসলাম, সদস্য সচিব সাইফুর রহমান, সাবেক সভাপতি সেকেন্দার আলী, ইউপি সদস্য বাবুল মিয়া সহ অনেকে। বরগুনার বামরা উপজেলার বিষখালী নদীর ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান করা হয়েছে। সকালে বামনা খাদ্য গুদাম এর সামনে নদীর পাড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি প্রদান করেন তারা। স্মারকলিপিতে বলা হয়, বিষখালী নদীর তীরবর্তী বামনা খাদ্য গুদাম এবং কলাগাছিয়া ভূমিহীন আবাসন প্রকল্প মারাত্মক ঝুঁকিতে রয়েছে। স্থানীয়রা জানায়, দ্রুত বাঁধ রক্ষার ব্যবস্থা না নিলে বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে।
মানিকগঞ্জ সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের 7 দফা দাবির উপর আলোচনা সভা হয়েছে। দুপুরে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ জেলা শাখার আয়োজনে মানিকগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ জেলা শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার রকুনুজ্জামানের সভাপতিত্বে এবং ইঞ্জিনিয়ার ফারুক হোসেনের সঞ্চালনায় মানিকগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার জাহিদুল হক, ইঞ্জিনিয়ার দবিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলাম, আসাদুল ইসলাম এবং ইঞ্জিনিয়ার রতন মিয়া সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। কুষ্টিয়ায় বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ এবং কারিগরি ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে 7 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা এবং বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। দুপুরে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শহীদ মিনার চত্বরে 7 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এই আলোচনা সভা এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভা এবং বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন আইডিবি সভাপতি রফিকুল ইসলাম, বাংলাদেশ ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের আহ্বায়ক আশরাফ ও সদস্য সচিব তালহা। পাবনায় বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে। সকালে 7 দফা দাবি বাস্তবায়নে বিক্ষোভ সমাবেশ এবং জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। বিক্ষোভ মিছিলটি পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সংগ্রাম পরিষদ পাবনা জেলা কমিটির আহ্বায়ক প্রকৌশলী রকিবুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সহ অন্যান্যরা। জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা এবং স্থায়ী মজুরি কমিশন গঠনের দাবি সহ 7 দফা দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের চট্টগ্রাম জেলা কমিটি। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে সংগঠনের একটি প্রতিনিধি দল স্মারকলিপি প্রদান করে। বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এম নাজিমুদ্দিনের নেতৃত্বে দেওয়া এই স্মারকলিপি জেলা প্রশাসকের পক্ষে গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক শরীফউদ্দিন। শ্রমিক নেতারা এই সময় শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন সহ শ্রমিক সুরক্ষায় নানা দাবি তুলে ধরেন। ত্রিকালদর্শী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর 295তম বরিশালে গৌরনদী 5 দিন পূজা উদযাপন কমিটির সভাপতি বিশ্বজিৎ রায় জানান, ঐতিহ্যবাহী হরগোবিন্দ সাধু আশ্রমে বৃহস্পতিবার সকালে ঘট পূজার মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এছাড়া শ্রীদাম্ব গবত পাঠ, লীলা কীর্তন এবং মঙ্গলবার মহোৎসবের মধ্য দিয়ে সমাপ্তি হয়। পূজা উপলক্ষে দেশের বিভিন্ন এলাকা থেকে বহু ভক্তবৃন্দের সমাগম ঘটে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের দায়িত্ব পালনকারী হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী সাংবাদিক তরিকুল ইসলাম শিবরির জানাজা এবং দাফন সম্পন্ন হয়েছে। রাতে উত্তরা 7 নম্বর সেক্টরের মুগ্ধ মঞ্চের সামনে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। এই সময় ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোস্তফা জামান, ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম সম্পাদক সাধারণ সম্পাদক এস.এম. জাহাঙ্গীর, উত্তরা প্রেস ক্লাবের সভাপতি আলাউদ্দিন আল আজাদ, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, মহিলা সম্পাদিকা মাহমুদা আক্তার পুষণ সহ আরও অনেকে জানাজায় উপস্থিত হয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনায় অংশগ্রহণ করেন।